নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। জওহরলাল নেহেরু ছবিতে প্রণাম করে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। সঙ্গে তার ক্যাবিনেটের ৭১ জন শপথ নিলেন দিল্লির রাষ্ট্রপতি ভবনে। শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে বসেছিল চাঁদের হাট। দিল্লির কুর্সিতে ফের বসলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পরপর ৩ বার, বাকি দুবারের মতো নিরঙ্কুশ সংখ্যার গরিষ্ঠতা না হলেও শরীর দলের উপর সরকার গঠন করলেন। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী সহ ৭২ জন মন্ত্রী শপথ নিলেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ৩৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৫ জন এবং প্রতিমন্ত্রী ৩৬ জন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের আমন্ত্রিত অতিথিরা। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ, নেপালের রাষ্ট্রপ্রধান পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ যুগনাথ, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ মইজু, এছাড়াও আরো অনেকে। সমস্ত অতিথিদের মধ্যে তিনি ছিলেন নজরকাড়া। মনে করা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্যই সার্কের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অনন্ত আম্বানি, শাহরুখ খান, রজনীকান্ত, অক্ষয় কুমার সহ আরো অনেকে। এমনকি এই অনুষ্ঠানে দেখা গিয়েছিল ইন্ডিয়া ব্লকের মল্লিকার্জুন খার্গেকে। আনুমানিক ৮০০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। এইসব অতিথিদের আপ্যায়নে ছিল এলাহি আয়োজন। সব মিলিয়ে এদিনের শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লি হয়ে উঠেছিল হাই প্রোফাইল জোন। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ। মোদী ক্যাবিনেটে ঠাঁই হল এ রাজ্যের ২ সাংসদের। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুর ২০১৯ লোকসভায় জিতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। এবার মতুয়া ভোট ব্যাংক রক্ষা করার জন্যই হয়তো তাকে পুরস্কার দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন করে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদারও। বেশ কিছু বছর বিজেপি রাজ্য সভাপতির পদ সামলানোর পর এবার দেশের মন্ত্রিত্ব সামলাতে দিল্লিতে সুকান্ত। রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সুকান্তকে, নাকি সত্যি সুকান্তকে পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব দিতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিত্ব? জল্পনার মধ্যেই অবশ্য সুকান্ত ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিত্বকে। As by law established that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duty as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with Constitution and the law. I, Sukanto Mojumdar, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law.
বাংলা এবার দুজন প্রতিমন্ত্রী পেয়েছে, আর তার মধ্যে রয়েছে শান্তনু ঠাকুরও। মন্ত্রী হবার পর শান্তনু ঠাকুরের কি প্রতিক্রিয়া দেখুন। God, that I will দল যাকে আনবে, যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে। সেখানে আমার অপোজ করার কোনো তো আসে না। আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে, সেটা নিয়ে আমার মেন সমস্যা, অন্য কিছু না। দলের সিদ্ধান্ত। লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন। লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামীতে। কারণ আপনারা দেখেছেন যে সিপিএম 2006 সালে যে সংখ্যা নিয়ে এসেছিল, 2011 সালে সম্পূর্ণভাবে তাদের ভরাডুবি হয়েছিল। তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে? নির্বাচনের ফল ঘোষণার পরে উপনির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। 10ই জুলাই হবে ভোট, 13ই জুলাই ফল ঘোষণা। 7 রাজ্যে 13 বিধানসভায় হবে উপনির্বাচন, আর এর মধ্যে বাংলা 4 বিধানসভা কেন্দ্র রয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলাতে হতে চলেছে ভোট। মানিকতলাতে সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে আইনি জটিলতার কারণে উপনির্বাচন হয়নি সেখানে। এবার উপনির্বাচন হলে জটিলতা কাটিয়ে সাধন পাণ্ডের পর নতুন বিধায়ক পাবে মানিকতলা। পাশাপাশি রাজ্যের আরো 6 জায়গায় বিধায়ক শূন্য রয়েছে। মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, সিতাই, মাদারিহাট এবং বাদুড়িয়াতেও উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এই 6 কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফের ছাত্র বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ। হোস্টেল দেওয়াকে কেন্দ্র করে কলেজে 2 শিক্ষকের নামে অধ্যক্ষের কাছে অভিযোগ জমা দিলেন পড়ুয়ারা। তাদের অভিযোগ, হোস্টেল নিয়ে তারা আন্দোলন করছে বলে তাদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি যে সমস্ত পড়ুয়ার অভিভাবকেরা সরকারি চাকরি করে তাদের অন্যত্র বদলি করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। চাকরিতে যোগ দিতে এসে বিপাকে চাকরি প্রার্থী। স্বাস্থ্য দফতরে অস্থায়ী পদে যোগ দিতে এসেছিলেন এক মহিলা চাকরি প্রার্থী। পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য দফতরে সোমবার সকালেই ওই মহিলা চাকরি প্রার্থী চাকরিতে যোগ দিতে এসেছিলেন। এ নিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী জানিয়েছেন, কৌশিক ঘোষ নামের এক ব্যক্তি লক্ষাধিক টাকার বিনিময়ে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন। আর এ নিয়ে কেশপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন, যার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে, তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে। কি কাজ? কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স, এরকম কোনো একটা কাজ আছে। তো কাজটা হবে আপনার কেশপুরে, বাড়ির সামনে। তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। তো আমরা সেই মতো সবকিছু উনি এখানে করেছিলেন। মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে, সেরকম সবকিছুই হয়েছিলেন। তার বিনিময়ে উনি 1 লক্ষ টাকা নিয়েছেন, কিছু অনলাইন এবং কিছু অফলাইন। লোকসভা ভোটের ফল বের হওয়ার পরই প্রকাশ্যে এলো পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর ব্লকে শাসকের গোষ্ঠী কোন্দল। ভোটের ফল খারাপ হওয়াকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। এই ঘটনার জন্য সমান্তরাল সংগঠনকে দায়ী করেছে ব্লক নেতৃত্বরা। মন্ত্রী এবং ব্লক নেতৃত্বকে বাদ দিয়েই তৈরি হয়েছিল সমান্তরাল সংগঠন। এই সংগঠনের কারিগর ছিলেন তৃণমূল প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি পণ্ডার ওপর ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা। রবিবার বিকেলে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন ব্লক নেতৃত্ব। প্রার্থী উত্তমবাবু কত হাজার ভোটে হেরেছেন? আমি ধরলাম রামনগর 20,000 প্লাস দিত, সেই 20,000 মাইনাস করলেও তো আরো 30,000, আরো 25,000, 30,000 ভোট হাঁটতো। আসলে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছিলাম। আমাদের বক্তব্যে আমরা দেখেছি আমরা জিতেই শুরু করেছিলাম। কোথাও কোথাও আমরা দেখেছি যে আমরা জিতে গেছি, কত মার্জিনে জিতবো, এটা উৎসাহ দেওয়ার জন্য বলা ভালো, কিন্তু এই আত্মসন্তুষ্টিটা আত্মহননের পথ হয়ে গেছে। রাজনীতিতে ভুল পদক্ষেপও হয়, সেটা শুধরে নিতে হয়। হার জিতও থাকে, খেলতে এসে হার জিত থাকবে,
কিন্তু এখানে মন্ত্রীর আমাদের যে ছেলে সুপ্রকাশ গিরি, যে কাঁথির চেয়ারম্যান এবং সাংগঠনিক যুব যে সভাপতি, তার এক বিন্দু কোনো দোষ আছে বলে আমরা কিন্তু ব্লক থেকে মনে করছি। 15 দিন 1 মাসে নিশ্চিত সমান্তরাল সংগঠন তৈরি হবে। সংগঠন তৃণমূল কংগ্রেস, দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের দায়িত্বপ্রাপ্ত যারা নেতা ছিলেন তারা যদি সঠিকভাবে কাজ করতেন, সঠিকভাবে কাজ পরিচালনা করতেন, নিশ্চিতভাবে দলের এই বিপর্যয় হতো না। কে কি দায়ী করছেন আমার জানা নেই। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন দলের অনুগত সৈনিক হিসাবে। আমি লড়াই করেছি, আমি কাউকে দায়ীও করিনি, আমি কাউকে দোষীও করিনি, আমি কারোর সমালোচনা করিনি, আর অনুরোধ করব কেউ আমার সমালোচনা করুক, এটাও আমি চাই না। সন্দেশখালীতে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে এসে দাঁড়ালেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার। সোমবার তিনি বীরমজুর 1 নম্বর অঞ্চলের বটতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন। সুবিচারের আশায় আক্রান্ত কর্মীদের নিয়ে কলকাতা হাইকোর্টে যাবেন বলে মন্তব্য অর্চনা মজুমদারের। না, পুলিশের ইউনিফর্ম পরে টিএমসির যারা এখানকার স্থানীয় গুন্ডা হারমাদ, এরা তাদের আইডেন্টিফাই করেছে। রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তারা এসে মায়েদের উপরে শারীরিক নির্যাতন না বেধড়ক মেরেছে, যাদের আঘাত এখনো শুকায়নি, যাদের আমাকে এখন ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দিয়ে যেতে হচ্ছে, যাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, তাদের অটো চালাতে দিচ্ছে না, তাদের রোজগার বন্ধ করে দিয়েছে, তাদের দিন রাত সাজাচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। কি কারণটা হলো এই বুথে তৃণমূল লিড পায়নি, বিজেপির লোকেরা বিজেপিতে ভোট দিয়েছে মানুষ। এই অপরাধে যে একদল গুন্ডাকে দিয়ে যে অত্যাচারটা, এটা সামাজিক নিরাপত্তা নেই, সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নেই। ভোট আসবে, ভোট যাবে, একটা দল জিতবে, একটা দল হারবে। তার মানে এই নয় যে সাধারণ অপামর জনতা যারা ভোট দেয় তাদের ধরে এইভাবে মারধর করে তাদের কণ্ঠরোধ করতে হবে। এটা অত্যন্ত চিন্তার কথা। সমাজে গণতন্ত্র লোকতন্ত্র বলে কিছু থাকবে না। যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, যার কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে না, তাকে আমি বলবো আপনি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন, আপনি মুখ্যমন্ত্রী, আর আপনি মহিলা মন্ত্রী। মহিলাদের এই অবস্থা আপনার কানে পৌঁছাক, আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন। আপনার থানাকে, প্রশাসনকে বলুন যে আপনার দলে লুকিয়ে থাকা যে অসভ্য হারমাদগুলো, নারী নির্যাতনকারী, মহিলাদের নির্যাতনকারী যারা রয়েছে, তাদের আপনারা আইডেন্টিফাই করুন, উপযুক্ত শাস্তি দিন এবং এদের এই বিপদের হাত থেকে রক্ষা করুন। ফের অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পৌর নিগম। আদালতের নির্দেশ মেনেই ভাঙা হলো এই নির্মাণ। শিলিগুড়ি কেরা নিগমের 43 নম্বর ওয়ার্ডে ভানুনগর এলাকায় গড়ে উঠেছিল এই অবৈধ নির্মাণটি। সোমবার গ্যাস কাটার দিয়ে নির্মাণের একাধিক জায়গা ভেঙে ফেলা হয়। এই নির্মাণ ভেঙে ফেলার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ। উল্লেখ্য, এর আগেও শিলিগুড়ি পৌর নিগমে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নজির হয়েছে। নদীর জলে ভাসছে সদ্যজাত শিশু কন্যার দেহ। সোমবার জোড়াপানি নদীতে সদ্যজাত কন্যা সন্তানের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এনজেপি থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকায়। সোমবার সকালে প্রথমে স্থানীয়দের নজরে আসে ওই শিশুটির দেহ। এনজেপি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কখন জানেন আপনারা? আমি আধ ঘন্টা আগে। কোন নদী? এটা হচ্ছে জোড়াপানি। কি দেখলেন এসে? দেখলাম একটা বাচ্চা ওখানে ভেসে আসছে, ওখানে আটকে গেছে। কতদিনের হতে পারে বাচ্চাটা? আনুমানিক করা যাচ্ছে না, তাও 7-8 দিন তো হবে। মনে হচ্ছে কি খুব জঘন্যতম অপরাধ যেই করেছে, ভালো করেনি কাজটা, যেই করেছে খুব জঘন্যতম অপরাধ। কসবায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইন্দু পার্ক এলাকায় তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না এবং কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, চলল ভাঙচুর ও বোমাবাজি গোলে। রবিবার রাতে তৃণমূলের 2 কাউন্সিলরের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে কসবা। ভোট মিটতেই কসবায় চরমে উঠল তৃণমূলের
অন্দরের গোষ্ঠী কোন্দল। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না এবং কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন একে অপরের সঙ্গে। রাতের অন্ধকারে চলল বাইক ভাঙচুর, গুলি, বোমাবাজি। ঘটনায় 5 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায়। ওরা সবাই মিলে মেয়েদের বাচ্চাদের ধরে সবাইকে মারছে, মেয়েদেরকে ব্লাউজ ছেড়ে দিয়েছে। দেখুন বয়স্ক মানুষটাকেও থাকবে না, নেশা করে আছে, প্রতিটা ছেলে নেশা ভাঙ করে আছে, কারো কথা শুনছে। পাকিস্তানকে আরো একবার বিশ্বকাপে হারালো ভারত। 6 রানে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেলেন রোহিতেরা। পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। পাকিস্তানকে আরো একবার বিশ্বকাপে হারালো ভারত। নিউ ইয়র্কে প্রথম ব্যাট করতে নেমে চাপে পড়ে যান রোহিত শর্মারা। পাকিস্তানের পেসারদের দাপটে 19 ওভারে 119 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একটা সময় দেখে মনে হয়েছিল ভারত হয়তো আর জিতে উঠতে পারবে না, কিন্তু বোলাররা জিতিয়ে দিল দলকে। 6 রানে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেলেন রোহিত শর্মারা। পরপর 2 ম্যাচে হার বাবরদের। বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে ভারতই ভরসা এখন পাকিস্তানের। টি-20 বিশ্বকাপের পরপর 2 ম্যাচ হেরে খাদের কিনারাতে এখন পাকিস্তান। বাবর আজমদের সুপার 8-এ জায়গা করে নিতে হলে ভারতের মুখাপেক্ষী থাকতে হবে। রবিবার মহারণে পাকিস্তানের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ফলে গ্রুপ পর্বে এখন যথেষ্টই বেকায়দায় পাক দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারে পাকিস্তান ক্রিকেট দল। সেই ম্যাচে সুপার ওভারে পরাজিত হন বাবর আজমরা, কিন্তু তারপরেও ফিরে আসার উপায় ছিল তাদের সামনে। কারণ দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় ভারতের, কিন্তু সেই ম্যাচেও হারের ফলে প্রতিযোগিতা থেকে বিদায়ের মুখে বাবর আজমের দল। এই মুহূর্তে পরপর 2টি ম্যাচ হেরে গ্রুপ এতে পাকিস্তান দাঁড়িয়ে আছে 4 নম্বরে। প্রথমে আছে ভারত, তারপর আমেরিকা এবং কানাডা। ভারতের মতো আমেরিকাও আবার 2টি ম্যাচই জিতেছে। প্রত্যেকটি গ্রুপ থেকে 2টি দল টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তানের 2 ম্যাচেও পয়েন্ট আছে, যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই খাতায় 4 পয়েন্ট। পাকিস্তান গ্রুপ পর্বে এই 2টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের হাতে এখনো 2টি ম্যাচ অবশিষ্ট। কোন অঙ্কে সুপার 8-এ যেতে পারে পাক দল, তাতে ভারতের ভূমিকাই বা কি থাকতে পারে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে। 2024 সালে টি-20 বিশ্বকাপে গ্রুপ এতে থাকা অবস্থায় পাকিস্তান বর্তমানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পরে 4র্থ স্থানে রয়েছে। পাকিস্তানের 2টি খেলা বাকি আছে, একটি কানাডার বিপক্ষে এবং একটি আয়ারল্যান্ডের বিপক্ষে, যে দুটিতেই তাদের জিততে হবে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে। তারা আশা করবে তাদের কোনো ম্যাচই বৃষ্টিতে ভেসে যাবে না। বর্তমানে পরপর 2 ম্যাচে হারার ফলে পাকিস্তানের নেট রান রেট 0.15। নেট রান রেটের বিচারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুঁতে শেষ 2 ম্যাচে বড়সড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। ভারত আগামী বুধবারের পরে ম্যাচে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পাকিস্তান চাইবে সেই ম্যাচে ভারত যেন বড় ব্যবধানে হারায় ইউএসএ কে, যাতে আয়োজক দেশের নেট রান রেট একদম তলানিতে এসে ঠেকে। আর সেই সঙ্গে পাকিস্তান চাইবে মার্কিনীরা যেন তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হারে। ফলে পাকিস্তান দল এখন তাকিয়ে ভারতের দিকেই। হাই নিউজ নেটওয়ার্ক।
উত্তরপাড়া গণভবনে সম্প্রতি অনুষ্ঠিত হলো হৈমন্তীর কণ্ঠে আয়োজিত সাংস্কৃতিক উৎসব। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সব মিলিয়ে সার্বিকভাবে সার্থক এই নান্দনিক আয়োজনে সামিল হয়েছিলেন গুণীজনেরা। উত্তরপাড়া গণভবনে সম্প্রতি অনুষ্ঠিত হল হৈমন্তীর কণ্ঠে সাংস্কৃতিক মহোৎসব। হৈমন্তীর নৃত্যগুরু বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী ডক্টর কেয়া চন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত গুণীজনদের উপস্থিতিতে দেবী সরস্বতীর উদ্দেশ্যে গুরু শিষ্যের পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সব মিলিয়ে সার্বিকভাবে সার্থক এই নান্দনিক আয়োজনে নৃত্যে কত্থকের তন্ময়ী চক্রবর্তী, ভরতনাট্যমে ছিলেন পিপাসা বারিক, সোমা সেন রায়, দেবদত্তা চৌধুরী, সৃজনী বিশ্বাসের একক নৃত্য পরিবেশন দর্শকদের মন জয় করেছে। সমবেত নৃত্যে মাখলা সিঞ্জিনির ছাত্রছাত্রীদের পরিবেশনা প্রশংসনীয়। এছাড়াও একক নৃত্যে যথাযথ ছিলেন শুভশ্রী চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অবশ্যই হৈমন্তীর কণ্ঠের কর্ণধার হৈমন্তী রায়ের নৃত্য। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হৈমন্তী রায়ের দুটি একক নৃত্য, কত্থক ও পরে নজরুল নৃত্য সকলকে মুগ্ধ করেছে। বাচিক শিল্পী ঋতুরাজ প্রামাণিকের আবৃত্তি ছিল মনোগ্রাহী। গানের ক্ষেত্রে চমক দিয়েছেন ডক্টর কেয়া চন্দ। তিনি নৃত্যশিল্পী হিসেবেই সকলের কাছে পরিচিত হলেও দর্শকদের অবাক করেছেন তার সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। সুদীপ্তা ব্রহ্ম ও রঞ্জনা মুখোপাধ্যায়ের গানও ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল হৈমন্তীর গান। প্রতিটি গানই প্রশংসার দাবি রাখে। হারমোনিয়ামে ছিলেন অরূপ ব্যানার্জি, তবলায় বিশ্বজিৎ দে, গিটারে অরুণাভ ভট্টাচার্য, পারকাশনে কমল দাস, বাঁশি ও ম্যান্ডোলিনে ডি মধুসূদন ও কিবোর্ডে ছিলেন সুব্রত প্রামাণিক। অনুষ্ঠানের এক বিশেষত্ব ছিল সঞ্চালনায়। এই প্রসঙ্গে হৈমন্তীর বক্তব্য, তিনি নিজে আকাশবাণীর সঞ্চালক। সঞ্চালনা তার পেশাও বটে, ভালোবাসাও বটে। তাই একজন সঞ্চালকের দায়িত্ব ও গুরুত্ব জানেন বলেই অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে চালিত করতে এদিকটায় বিশেষ নজর দিয়েছেন। সমগ্র অনুষ্ঠানটির ভাবনায়, পরিচালনায় হৈমন্তীর দক্ষতা সকলকেই মুগ্ধ করেছে, তা অনস্বীকার্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।